ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয় বিনিয়োগের পরিবেশ ফিরল কি? এই আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি জেনারেল আল মামুন মৃধা এবং আছেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক। আপনাদের দুজনকেই স্বাগত। দর্শক, যেমনটা আগে বলেছি, আজকের বিষয়ে বিনিয়োগের পরিবেশ ফিরল কি, এই বিষয়ে আলোচনায় শুরুতেই যেতে চাই জনাব আল মামুন মৃধা আপনার কাছে। অর্থনীতির যতগুলো আসলে অনুষঙ্গ আছে তার মধ্যে বিনিয়োগ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটি অভ্যন্তরীণ বিনিয়োগ বলি বা বিদেশি বিনিয়োগ বলি। আপনার কাছে একটু জানতে চাই, একটি ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে এই মুহূর্তে আসলে বিনিয়োগের পরিবেশ কেমন দেখছেন বাংলাদেশে? দেখুন, এটা শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীব্যাপী বিভিন্ন কারণেই বিনিয়োগের পরিস্থিতিটা একটু মন্থর যাচ্ছে। আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন কারণে যে রকমের ভূ রাজনৈতিক অবস্থাগুলো দেখছি বা ইন্টারনাল যে অবস্থাগুলো দেখছি, সবগুলোর সম্মিলিত আমরা যদি দেখি, চিত্রটা যদি সামনে নিয়ে আসি, তাহলে দেখব যে অনেকগুলো দেশই এখন বিনিয়োগটা মন্থর চলছে। আমাদের বাংলাদেশে আমরা যদি কোভিডের সময় থেকে কনসিডার করি, তখন থেকেই বেশ চ্যালেঞ্জিং টাইম আমরা পার করছি। এর মধ্যে আমাদের ইন্টারনাল এবং বহির্বিশ্বের বেশ কিছু অনুষঙ্গ যোগ হওয়াতে দেখা যাচ্ছে যে যেরকম আমরা এক্সপেক্ট করছিলাম বা যে গতিতে বিনিয়োগগুলো হচ্ছিল, ইভেন আপনার 2021-22 পর্যন্ত, সেটা আসলে গত বছর থেকেই একটু কমতির দিকে আছে। সেটা আমাদের দেশীয় বিনিয়োগ এবং সেটা আমাদের বৈদেশিক বিনিয়োগ দুটোই। তো আপনার এখানে স্পেসিফিক্যালি যদি বলতে হয়, তাহলে আমরা গত জানুয়ারি থেকে এই পর্যন্ত চীনা বিনিয়োগের কথা যদি বলি, গত বছরের তুলনায় সেইটা অলমোস্ট আপনার 30-35% মতো আমরা দেখছি যে বিনিয়োগকারীর সংখ্যা বাংলাদেশে কম আসছে। তবে একটা ইতিবাচক ব্যাপার হচ্ছে যে অনেকেই আমাদের সাথে যেই কমিটমেন্টগুলো করছে বা যেই যোগাযোগগুলো করছে, সেটাতে জানুয়ারি থেকে হয়তো বা আমরা আশা করছি যে বিভিন্ন সেক্টরে, ডাইভার্সিফাইড সেক্টরে আমরা চীনের তরফ থেকে বেশ কিছু বিনিয়োগ জানুয়ারি 2025। আপনার কাছে আবারও আসবো ডক্টর আব্দুর রাজ্জাক, আপনার কাছে একটু জানতে চাই। আমার কাছে বাংলাদেশ ব্যাংকের তথ্য দেখছিলাম, এই পরিসংখ্যান তো খুব একটি ভালো চিত্র দেয় না। আপনার কাছে জানতে চাই আসলে। ধন্যবাদ। পরিসংখ্যানিক জায়গা থেকে যদি আমি আপনাকে একটু বলি, প্রথমে সেটা হচ্ছে, দেখুন, বাংলাদেশের অর্থনীতি আমরা একটা কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছি। এখন এই পথ চলাটা স্বল্প সময়ের মধ্যে থেকে স্বল্প দূরত্বে আমরা অতিক্রম করতে পারবো কি না, সেটা একটা ইস্যু আছে, নাকি এটা দীর্ঘ সময় ব্যাপী আমাদেরকে চলতে হবে, সেই প্রশ্ন কিন্তু বাংলাদেশের সামনে আজকে এসেছে। বিনিয়োগের পরিবেশ নিয়ে আমরা আলোচনা করছি এবং বাংলাদেশ ব্যাংকের যে ফিগার্সগুলো আমরা দেখেছি, এটা তো আমরা জানি যে একটা বিষয় ছিল বাংলাদেশের সামনে, যে গত প্রায় 2 বছর ধরে আমাদের কিন্তু অর্থনীতির একটা নিম্ন গতি ছিল। অর্থনীতিতে যে ক্রাইসিসগুলো ছিল বিগত সরকারের সময়ে বারবার বলা সত্ত্বেও তারা সেই ক্রাইসিসগুলো মোকাবেলা করার জন্য যে পলিসিগুলো নেওয়া উচিত ছিল, সেটা তারা সেই সময় নেন নাই। উল্টাভাবে অনেক সময় একটা কথা তারা বলেছেন, কিন্তু দেখা গিয়েছে পলিসিগুলো নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ তারা বিপরীত কার্যক্রম নিয়েছেন। বিশেষ করে দেখুন, আমরা ইনফ্লেশনটাকে ট্যাকেল করার চেষ্টা করছি। এই মুহূর্তে বিনিয়োগের পরিবেশের সবচেয়ে বড় একটা ইস্যু কিন্তু আমরা যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, তার ফলে এখন বিনিয়োগ খানিকটা নিরুৎসাহিত হচ্ছে। তবে সেটাতে যাওয়ার আগে আমি একটি জিনিস বলে রাখতে, দেখুন, বাংলাদেশে যে বিনিয়োগের পরিবেশে সেটা দুটো মাত্রা আছে। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী যে মাত্রাগত ব্যাপারগুলো, সেগুলো নিয়ে কিন্তু আমাদের চ্যালেঞ্জ, ব্যবসায়ের পরিবেশ বলেন, অবকাঠামোর সমস্যা বলেন, কিভাবে আমরা পোর্ট চালাই, সেটা কাস্টমস ক্লিয়ারেন্স কীভাবে হয়, এই প্রবলেমগুলো তো আমাদের আছেই। এটার সঙ্গে যেটা বাংলাদেশে আগে কোনো সময় আমরা ফেস করি নাই, সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জগুলো। এই সামষ্টিক অর্থনীতির চ্যালেঞ্জগুলো বাংলাদেশের অর্থনীতিতে আমি বলবো এটা আনপ্রেসিডেন্টেড আকার একটা ক্রাইসিস ধারণ করেছে। এটা আমরা গত 3 দশকে কিন্তু দেখি নাই।
কাজেই সেন্ট্রাল ব্যাংক এখন যেটা ফেস করতে হচ্ছে, তাদের ইনফ্লেশনকে ট্যাকেল করতে হচ্ছে, তাদের রিজার্ভের পয়সা নেই। হ্যাঁ, রিজার্ভ খানিকটা উন্নতি হয়েছে, কিন্তু তারপরে দেখুন আমাদের মতো দেশে যে পরিমাণ রিজার্ভ থাকা দরকার সেটা কিন্তু নাই। এখন প্রায়োরিটি হচ্ছে আপনার ইনফ্লেশনকে নিয়ন্ত্রণ করতে হবে। ইনফ্লেশনকে নিয়ন্ত্রণ করতে যেটা করা হচ্ছে, আমরা কিন্তু সুদের হার অনেক কিন্তু বাড়িয়েছি। এই যে সুদের হার যে বাড়ানো মানেই কিন্তু এখন আপনি কিন্তু সেই বিনিয়োগটা পাবেন না, বিকজ বিনিয়োগের কস্ট অনেক বেড়েছে। এটার সঙ্গে কীভাবে যোগ হয়েছে? এটার সঙ্গে যোগ হয়েছে যেহেতু গত 2 বছর ধরে মূল্যস্ফীতি আছে, যারা কনজিউমার ভোক্তা তাদের হয়েছে কি প্রকৃত আয় কিন্তু অনেক হ্রাস পেয়েছে, কাজে তারাও কিন্তু সেরকম ব্যয় বাজারে করতে পারছেন না। তাহলে দুটো ব্যাপার হলো, বিনিয়োগকারীরা দেখছেন যে সুদের হার বেড়েছে, তাদের বিনিয়োগের সমস্যা হচ্ছে, আবার এটার সঙ্গে যোগ হয়েছে ভোক্তারা আর সেই পরিমাণ খরচ করার সামর্থ্য তাদের নেই। তো সুতরাং বিনিয়োগের পরিবেশ সেখানে কিন্তু খানিকটা ভাটা পড়েছে। কিন্তু অর্থনীতির এই বিষয়গুলো তো একটি আরেকটির সঙ্গে সম্পৃক্ত, অর্থাৎ মানে কোনো চলক বাড়লে তার বিপরীত দিকে দেখা যাচ্ছে আরেকটা চলক হয়তো কমবে। সেই জায়গা থেকে যদি একটু আপনার কাছে আবারও জানতে চাই আমি যে একই সাথে যদি কর্মসংস্থান বৃদ্ধি না করা যায়, আপনি বলছেন ইনফ্লেশনে সাধারণ মানুষ চাপে আছে, সেই সাথে কর্মসংস্থানের ঘাটতিও আছে। কর্মসংস্থান বাড়ানোর জন্য আবার আমাকে বিনিয়োগ বাড়াতে হবে, কিন্তু আবার আমি ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য এই সুদের হার বাড়িয়ে দিচ্ছি, বিনিয়োগের রাস্তাটাকে কঠিন করে দিচ্ছি। এই রকম একটা পরিস্থিতিতে নতুন যে সরকার আসলো, প্রায় 100 দিন তাদের পার হয়ে গেছে, বিনিয়োগের এই জায়গাটি কি আসলে খুব একটি আলো পেল? না, আপনি একদম ঠিক কথা বলেছেন। এটাই হচ্ছে বর্তমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেখুন, আপনি যে দেখে থাকেন যে গভর্নর উনি কিন্তু দ্ব্যর্থহীনভাবে বলছেন যে এই বছরে যদি আমরা চিন্তা করি আমাদের প্রবৃদ্ধি বাড়বে, তাহলে কিন্তু এটা ভুল হবে। এই বছরের একমাত্র টার্গেট হচ্ছে স্ট্যাবিলাইজ করা ইকোনমিকে, যে ক্রাইসিসগুলো আছে সেটাকে মোকাবেলা করা। তার মানে আমাদেরকে কিছু বিটার পিল সোয়ালো করতে হবে, মানে আপনাকে তিক্ত ওষুধগুলো খেতে হবে যেন স্বাস্থ্য ভালো হলে তারপরে আমরা বিনিয়োগে বাড়ানোর দিকে যাব। সুতরাং এই বছরে আমরা কিন্তু আশা করি না যে বিনিয়োগ বাড়বে, যার ফলেই তো আমরা বলছি যে প্রজেকশন হচ্ছে আমাদের জিডিপির প্রবৃদ্ধি এই বছর কিন্তু অন্য বছরগুলোর থেকে কিন্তু কম হবে। সেটাও কিন্তু একটা ইঙ্গিত প্রদান করে যে সেই পরিমাণ কিন্তু বিনিয়োগ আসবে না। আর আমি তার আগে একটু আগে বলেছি যে এটার সঙ্গে আমাদের অন্যান্য বিনিয়োগজনিত যে সমস্যাগুলো আছে, যে কাঠামোগত সমস্যা, সেই সমস্যা তো থাকছে। তো দুটো মিলে আমাদেরকে দেখতে হবে, এই সরকারের 100 দিন গিয়েছে, কিন্তু আমার কাছে তাদেরকে আরেকটু সময় দিতে হবে। আরেকটু সময় দিলে যদি আমরা মূল্যস্ফীতিকে নাগালে আনতে পারি, ইন্টারেস্ট রেটটাকে যদি আমরা একটু কমিয়ে দিই, তাহলে আপনি দেখবেন আবার হয়তো ব্যবসা বাণিজ্যে চাঙ্গা ফিরে আসবে। ব্যবসা বাণিজ্যের চাঙ্গা করাটাই আসলে মূল লক্ষ্য সব কিছুর মধ্যে, কারণ ব্যবসা বাণিজ্য ভালো হলে আসলে অর্থনীতির চাকা সচল থাকলে তখন যে কোনো পরিস্থিতিকেই খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়। জনাব আল মামুন মৃধা, আপনার কাছে একটু জানতে চাই, এই যে ব্যবসা বাণিজ্য সচল করার জন্য যে অতীতে আমরা যে সমস্যাগুলোর কথা শুনে এসেছি, একটা ওয়ান স্টপ সার্ভিস, লাইসেন্স নেয়ার ক্ষেত্রে হয়রানি, এবং একই সাথে মানসম্মত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ জ্বালানি, এই যে সংকটগুলো ছিল সেগুলোকে সমাধান করার জন্য নতুন সরকারের মধ্যে তৎপরতাটুকু কতটুকু দেখতে পান আপনারা ব্যবসায়ী হিসেবে? দেখুন, আপনি যে ওয়ান স্টপ সার্ভিসটার কথা বললেন সেটা মূলত বিডার কনসেপ্ট। ব্যক্তিগতভাবে বিডায় গিয়ে আমার রিসেন্টলি যেটা মনে হয়েছে যে বিডা আগের চেয়ে অনেক বেশি ফ্রেন্ডলি। কিন্তু এটাও সত্যি কথা যে বিডার কাজ কোঅর্ডিনেট করা, বাকি যতগুলো অফিস তার সাথে একইভাবে আপনার সমর্থন দেওয়ার কথা ছিল, সেই সমর্থনগুলো বিডা এখনও পর্যন্ত অ্যাভেল করতে পারেনি, যার ফলশ্রুতিতে আমরা ওয়ান স্টপ সার্ভিসের যেই আউটপুটটা পাওয়ার কথা সেই আউটপুটটা এখনও পর্যন্ত পাচ্ছি না। সেই ভোগান্তিগুলো আগের চেয়ে কিছুটা লাঘব হয়েছে, শতাংশের ভিত্তিতে সেটা খুবই কম, কিন্তু তারা চেষ্টা করছে। এখন আসি বিদ্যুৎ এবং জ্বালানির কথা যেটা বললেন, এই সমস্যাটা আসলে আমি যেটা দেখছি যে দিনকে দিন বাড়ছে, কমছে না। এবং আমাদের যে আশেপাশের ব্যবসায়ী মহল থেকে যে কথাগুলো শোনা যাচ্ছে যে অ্যাটলিস্ট কষ্ট করে হলেও তাদের ইউনিটগুলো এতদিন পর্যন্ত তারা চালু রেখেছিল। এখন এই জ্বালানির সরবরাহ, বিদ্যুতের সরবরাহ এগুলো না পাওয়ার কারণে একের পর এক ইউনিট কিন্তু তাদেরকে বন্ধ করতে হচ্ছে। তার সাথে সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের পলিটিক্যাল আনস্টেবিলিটিটা, এটাও আসলে আমাদের বহির্বিশ্বে যারা বায়ার আছে তাদেরকে ভোগাচ্ছে।
এবং তারাও এক রকমের শঙ্কায় আছে যে বাংলাদেশে এই অর্ডার প্লেস করলে আসলে আমরা সময় মতো এই অর্ডার পাবো কিনা বাংলাদেশের তরফ থেকে। সো সকল দিক বিবেচনায় আসলে আমাদের যদিও 100 দিন যথেষ্ট নয়, কারণ একটা ইভেন আমরা যদি চিন্তা করি যে স্বল্প মেয়াদী, মধ্যম মেয়াদী এবং দীর্ঘমেয়াদীর চিন্তা, তাতে স্বল্প মেয়াদীর ক্ষেত্রে যেই কাজগুলো হচ্ছে সেগুলোর ইমপ্লিমেন্টেশনগুলোর আমরা আসলে যথাযথ আউটপুটগুলো যথাসম্ভব শীঘ্র দেখতে চাই। মধ্যম মেয়াদে যেটা হবে সেটা আমরা সেই অনুযায়ী সাজিয়ে নিব, দীর্ঘমেয়াদ তো আসলে যখন আসবে তখন বলা যাবে। জনাব আল মামুন মৃধা, আপনাকে ধন্যবাদ। আমি একটু ডক্টর আব্দুর রাজ্জাক আপনার কাছে একটি বিষয় জানতে চাই। মর্নিং শোজ দ্য ডে একটা কথা আছে, তো তার পরিপ্রেক্ষিতে যদি জানতে চাই যে সরকার অবশ্যই রাতারাতি সব পরিবর্তন করা সম্ভব না, 16 বছরের জঞ্জাল, তো সেই কিন্তু একটা বার্তা তো সরকার দিতে পারে। সেই জায়গা থেকে আপনার কাছে আমার একটু জানার প্রশ্ন যে বিনিয়োগের ক্ষেত্রে যে বাধাগুলোর কথা আমরা শুনি, আমাদের এক্সচেঞ্জ রেট সেটি এখনও বাজার ভিত্তিক নয়, আমরা এখনও মানসম্মত বিদ্যুৎ জ্বালানি সরবরাহ করতে পারি না, এই বিষয়গুলোকে আমরা এখনও খুব ভালোভাবে অ্যাড্রেস করতে পেরেছি কি, যেটির আগামী দিনের বা আগামী বছরগুলোতে নতুন বিনিয়োগ আনার ক্ষেত্রে, দেশীয় অভ্যন্তরীণ এবং বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে খুব একটা ভালো পলিসি বার্তা দিতে পেরেছে কি আমরা, বা এই নতুন সরকার পারল কি? হ্যাঁ, দেখুন, যদি আমি বলি যে প্রতিশ্রুতি ব্যক্ত করা আর যে পরিবর্তনের ধারা আমরা দেখছি, এটা কিন্তু বাংলাদেশের জন্যে বিদেশে একটা কিন্তু পজিটিভ সিগন্যাল দিয়েছে। আপনি দেখেন প্রফেসর ইউনিসের যে ব্যক্তি ইমেজ আমরা দেখেছি, জাতিসংঘে দেখেছি, এই যে এখন যে COP29 কনফারেন্স হচ্ছে সেখানে আমরা যে দেখেছি বাংলাদেশের ব্যাপারে কিন্তু আগ্রহ আছে। এই সরকার আসার পর আপনি দেখেছেন দাতা দেশ তারাও কিন্তু সরকারকে সাহায্য করতে চেয়েছে এবং যথেষ্ট পরিমাণে কিন্তু প্রতিশ্রুতি আমাদের কিন্তু সেখানে আছে। কাজে আমি বলবো যে এই জিনিসগুলোকে আমরা সুসংহত করতে পেরেছি। বড় স্বস্তির মধ্যেও কিন্তু একটা অস্বস্তি থাকে এবং সেই অস্বস্তিটা অত্যন্ত প্রকট হয় যদি আপনার কাছে প্রত্যাশা অনেক বেশি থাকে। এই সরকারের কাছে প্রত্যাশার যে পাহাড়, এই পাহাড় ডেঙানোর জন্যে 100 দিন আসলে তেমন সময় না, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। দেখুন, প্রত্যেকটা ইনস্টিটিউশন দুর্বল হয়ে গিয়েছে, তারপরে কিছু কিন্তু মৌলিক চেষ্টা করা হচ্ছে। আপনি বলেছেন বিনিময় হার, এটা কিন্তু একটা মোটামুটি একটা মার্কেট ফ্রেন্ডলি ব্যবস্থার মধ্যে দিয়ে কিন্তু এখন যাচ্ছে। এটা কিন্তু রাতারাতি একদম মার্কেটে ছেড়ে দেওয়া যাবে না, বিশেষ করে যখন আপনার রিজার্ভ কম থাকে তখন যদি আপনি বিনিময় হারটাকে রাতারাতি মার্কেটের উপর ছেড়ে দিতে চান, সেটা একটা বড় মাত্রার ক্রাইসিস তৈরি করতে পারে। যেহেতু বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে তো এটি একটি বড় অনুষঙ্গ। হ্যাঁ, অনুষঙ্গ অবশ্যই। বিদেশে বিনিয়োগ আসার ক্ষেত্রে এটার থেকে বড় অনুষঙ্গ হচ্ছে ওই বিনিময় হারটাকে আমরা স্টেবল করতে পারছি কিনা। এখন দেখুন আমাদের বিনিময় হারটা ওই 120-125 টাকার মধ্যে ঘোরপাক খাচ্ছে, যেটা একটা পজিটিভ সিগন্যাল। হ্যাঁ, সে একটা ব্যাপার আছে। আপনি দেখুন ম্যাক্রো ইকোনমিক যে স্ট্যাবিলাইজেশনের কথা আমি বলছি, ইনফ্লেশনকে আমরা যদি কন্ট্রোল করতে না পারলে কিন্তু ওই বিনিয়োগের আস্থা সেটা পাবেন না। বিডার ক্ষেত্রে বিডার লিডারশিপে চেঞ্জ হয়েছে, এমন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যার আন্তর্জাতিক ইমেজ আছেন, যাকে আমরা জানি অত্যন্ত ডাইনামিক লিডারশিপ, উনি দেয়ার কেপেবল মানুষ। আমার কাছে মনে হচ্ছে সেখানে আমরা কিন্তু পরিবর্তন দেখব। হ্যাঁ, তবে একটা জিনিস মনে রাখতে হবে, দেখুন গত 2 বছরের বেশি সময় ধরে যে পুঞ্জীভূত সমস্যা ছিল, সংস্কার করার যে একটা এগেনস্ট যে একটা মানসিক অবস্থা ছিল, যেখানে ব্যাংকগুলোকে তছরূপ করা হয়েছে সম্পূর্ণ ইচ্ছামতোভাবে এবং যেখান থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে দুর্বল করে ফেলা হয়েছে যেন একটি কাঠামোগত শক্তির কাছে তাদের সুবিধা দেওয়া যায়, সেইটার জন্য এইটার যে ফলাফল, এটাকে আপনি 3 মাসের মধ্যে কাভার করা কিন্তু সম্ভব না। কিন্তু তারপর আমি বলবো যে কতগুলো জায়গায় অবশ্যই এই সরকারকে হয়তো আরেকটু মনোযোগী হতে হবে, এই যে ব্যাপারেও আমাদের ব্যর্থহীন অবস্থান আছে। যেমন ধরুন তারা হয়তো আরেকটু ভালো করে কমিউনিকেট করতে পারেন, তারা বলতে পারেন যে তারা কিভাবে কোঅর্ডিনেশন করে ডিসিশন নিচ্ছেন এবং সামনের দিনগুলোতে কত তাড়াতাড়ি তারা পরিবর্তন আনতে পারবেন, সেই ব্যাপারগুলো কিন্তু তাদেরকে বলতে হবে। এখানে আমার কাছে মনে হয় যে একটু গ্যাপ আছে, হতেই পারে। অভিষ্ট লক্ষ্যগুলো যেমন দেখুন নর্মালি কি হয়, যে কোনো সময় কোনো একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে তারা বলে কি 100 দিনের মধ্যে তারা কি অ্যাচিভ করতে চায় সেটা বলে। এটা বললে যারা জনগোষ্ঠী আছেন তারা চিন্তা করতে পারেন যে ওই সরকার ওই 100 দিনের মধ্যে সেটা অ্যাচিভ করতে পারলো কিনা। আমার কাছে মনে হয় এগুলো কিন্তু করার সুযোগ ছিল, কারণ
খেয়াল করুন, এই যে এখন যে আমরা মোটামুটি একটা স্টেবল সিচুয়েশন দেখছি, এটা আপনি আর্গিউ করতে পারেন অনেক কিছু এখনও ঠিক হয় না, কিন্তু তারপরে কিন্তু এগুলোর মধ্যে কিন্তু একটা স্বাভাবিক কিন্তু একটা অবস্থা ফিরে আসছে। এটাকে কিন্তু আমাদের অবশ্যই নিতে হবে। আরেকটি ব্যাপার হয়তো করতে পারা যেত, সেটা হচ্ছে আসার পরে 100 দিনের মধ্যে আগের বছরের যে বাজেট দেওয়া হয়েছে সেই বাজেটটাকে কিন্তু হয়তো আমরা রিভাইজ করতে পারতাম, করে বলতে পারতাম যে আমরা এভাবে এই বাজেটটাকে আকার কমিয়ে এনে বা সুসংহত করে এই জিনিসগুলোকে আমরা প্রায়োরিটি করার চেষ্টা করছি। কিন্তু দেখুন, বিহাইন্ড দ্য ডোর আমি জানি সেখানে কিন্তু কাজ হচ্ছে এবং অনেক ভালো ভালো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যারা আছেন উপদেষ্টা মণ্ডলী, তাদের কিন্তু ব্যক্তিগত সততা এবং তাদের যে পরিশ্রম করার যে ক্ষমতা, সেটা নিয়ে কিন্তু কোয়েশ্চেন করার মতো আমাদের কোনো কারণ নেই এই মুহূর্তে। কাজে আমি বলবো একটু আমরা সময় দিই, আমরা আগে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলাইজেশনের জায়গাটাই গভীরভাবে মনোনিবেশ করতে মনে রাখতে হবে। দেখুন, নেক্সট 6 মাসের মধ্যে আমরা যদি আমাদের সামষ্টিক অর্থনীতিতে একটা ধারাবাহিকতা, একটা স্থিরতা যদি ফিরে না আনতে পারি, তখন কিন্তু আমাদের মধ্যম থেকে দীর্ঘমেয়াদী যে বিনিয়োগ, সেই ব্যাপারে কিন্তু আমাদের একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়তে হবে। এই মুহূর্তে আসলে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখা যেমনটা একটি চ্যালেঞ্জ, একই সাথে কর্মসংস্থানও যদি আপনি তৈরি করতে না পারেন, এই সরকার তো সেই চ্যালেঞ্জেও নিশ্চয়ই পড়বে। কারণ আমরা দেখলাম যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে সরকার পরিবর্তন হলো, তার পিছনেও কিন্তু আসলে এই কর্মসংস্থানের প্রশ্নটিই ছিল, যদিও সেটি সরকারি কর্মসংস্থানের প্রশ্নে বা কোটার প্রশ্নে এই আন্দোলনটা শুরু হলো। কিন্তু দিন শেষে যদি এই তরুণ জনগোষ্ঠীকে আপনি তার কাঙ্ক্ষিত কাজ দিতে না পারেন, তখন সরকার চাপে পড়বে কিনা? না, অবশ্যই। দেখুন, এটা একটা ফান্ডামেন্টাল সমস্যা, এবং আমি বলবো কর্মসংস্থান তৈরি করাটা কোনো একটা সরকারের 6 মাসের পক্ষে সম্ভব না। অর্থনীতিবিদ হিসেবে জানেন, আমাদেরকে অনেক সময় সত্য কথা বলতে হয়, যার ফলে মানুষজন মনে করে যে অর্থনীতিবিদ মানে এর কাছে ভালো উত্তর পাওয়া যাবে না। সেই সত্য কথা হচ্ছে 3 মাস, 6 মাস, 9 মাস এইটা কর্মসংস্থান তৈরি করার জন্য যথেষ্ট সময় না। একটা মধ্যম থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা রাখবে, ম্যাক্রো ইকোনমিক যে কন্ডিশন সেটাকে সুসংহত করতে হবে, এবং তারপরে চেষ্টা করতে হবে যে গভর্নেন্সের ইস্যুটা আমি সুশাসন কায়েম করতে চাই, এবং এটার জন্য কিন্তু এই সংস্কারগুলো হাতে নেওয়া হয়েছে। এই সংস্কারগুলো যদি কাজ করে এবং আমরা যদি আবার বলি ওই ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলাইজেশন, আমাদের বিনিময় হার ঠিক থাকবে, রিজার্ভে যথেষ্ট পরিমাণ টাকা থাকবে, সহজে আমদানি করতে পারবো, সেটা থাকবে, ইনফ্লেশনকে কমিয়ে আনতে পারবো, তাহলে আপনি দেখবেন যে অন্য ক্ষেত্রেও কিন্তু আমাদের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, বিনিয়োগ বাড়বে, তখন সাধারণ মানুষরা বিনিয়োগ করতে চাইবে, বিদেশি বিনিয়োগকারীরা আসবে, এবং দেশের মধ্যে যারা বিনিয়োগ করতে চান তারাও কিন্তু আস্থা ফিরে পাবে। আপনার কাছে আবারও ফিরে আসবো জনাব আল মামুন মৃধা। আপনার কাছে একটা প্রশ্ন রেখে একটা বিরতিতে যেতে চাই। যে কথাটি ডক্টর আব্দুর রাজ্জাক বলছিলেন, খুবই আদর্শিক জায়গা, তাই না? মানে এক্সচেঞ্জ রেট পলিসির জায়গাটা খুব ভালো থাকবে, আমাদের এনার্জি ক্রাইসিস থাকবে না, একটা উত্তম পরিবেশ থাকবে। তো সেইটা তো আসলে রাতারাতি একা একা হবে না। একজন ব্যবসায়ী চোখ দিয়ে যদি আপনি বলেন যে এই পরিবর্তনগুলো হওয়ার জন্য যে ধরনের সূচনা দরকার, সেই সূচনা কি আপনি দেখতে পান কিনা, সেই প্রশ্নের উত্তর জানতে চাইবো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে চাই। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় বিনিয়োগের পরিবেশ ফিরল কি? আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি জেনারেল আল মামুন মৃধা, এবং আছেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট রেপিটেড চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক। আপনাদের দুজনকে আবারও স্বাগত। জনাব আল মামুন মৃধা, বিরতির আগে আপনার কাছে জানতে চাচ্ছিলাম, ডক্টর রাজ্জাক যে আদর্শিক পরিবেশগুলোর কথা বলছিলেন, একটা সুন্দর বাজার ভিত্তিক স্থিতিশীল যেটি মুদ্রার বিনিময় হার তৈরি হবে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাস থাকবে, এবং একটা নতুন ব্যবসা শুরু করার জন্য যে ধরনের জঞ্জালবিহীন বা বাধাবিহীন সমর্থন সরকারের জায়গা থেকে, এই যে একটি আদর্শিক পরিবেশ তৈরি হওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো কি আসলে সরকারের মধ্যে দেখতে পান? কিছু ইতিবাচক আপনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এইটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। তবে উই হ্যাভ আ লং ওয়ে টু গো। কি সেটা আমরা কি দেখলাম, আমাদের হঠাৎ করে ডলারের প্রাইসটা 84-85 থেকে 1 লাফে 130 টাকা পর্যন্ত চলে গেল। আমাদের লজিস্টিক কস্ট আমরা দেখতে পারলাম যে যেটা $700-800 ছিল সেটা $3,000-3,500 পর্যন্ত চলে গেল। আমাদের বিদ্যুতের দাম, আমাদের গ্যাসের দাম বছরে যথাযথ স্টেক হোল্ডারদের সাথে কথা না বলেই
একটা নামকে ওয়াস্তে গণশুনানি করে সেটা বাড়ানো হচ্ছিল। এর সাথে সাথে আপনার এলাকা ভিত্তিক যেই সব পলিটিক্যাল আপনার প্রেশারসগুলো ছিল, তারপরে হচ্ছে আমাদের পোর্ট ম্যানেজমেন্টের যেই সমস্যাগুলো ছিল, আমাদের দেশীয় ট্রান্সপোর্টেশনের যে প্রবলেমগুলো ছিল, এরকম একটা বড় লিস্ট আপনাকে আমি বলতে পারবো। বাট আসার কথা হচ্ছে যে এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই কমে আসছে, এবং আমাদের সার্ভিসেসগুলো গভর্নমেন্ট অফিসে গেলে এর আগে যেরকম মনে হতো যে আমরা প্রজারা গেছি এবং ওখানে রাজারা বসে আছেন, তো এই ব্যাপারটায় বোধহয় নীতিগত একটু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। বাট এগেইন 100 days ইজ টু আর্লি টু সে আমি কোন দিকে যাচ্ছি সেটা বলার ব্যাপারে। সেটা এই যে ট্রেন্ডটা শুরু হয়েছে সেটাকে ধরে রাখতে হবে আমাদের পরিবর্তনের সাথে সাথে, যাতে আমরা নিজেদেরকে আপগ্রেড করতে পারি, বিশ্বমানের যেই জায়গাটা আছে সেটা জায়গায় যেতে পারি, সেই জায়গাটা ধরে রাখাটা খুব দরকার। এখন আমি আসি যে এই সরকারের সময় যেই উদ্যোগগুলো আমি দেখেছি, যেহেতু আমরা চীনের সাথে ব্যবসা বাণিজ্য বেশি করি, আমি বাংলাদেশ চায়না চেম্বারে আছি, আমি দেখেছি যে এই গভর্নমেন্টের তরফ থেকে আপনার এফটিএ নেগোসিয়েশনের ব্যাপারে বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। আমি দেখেছি যে এই সরকারের আরসেপের ব্যাপারে যোগদানের ব্যাপারে বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত এসেছে। আমি দেখেছি যে যেই উদ্যোগগুলো আসলে চীনের সাথে ব্যবসা বাণিজ্য বাড়ানোর জন্য দরকার ছিল এবং একটা ডাইভার্সিফাইড সেক্টরে ইনভেস্টমেন্ট আনার জন্য যে আউটপুটগুলো ওনারা আশা করেন ব্যবসায়ীদের কাছ থেকে, সেই সংযোগগুলো কিন্তু এখন আগের চেয়ে অনেক বেশি নিবিড় হচ্ছে। আমরা আমাদের যেই প্রয়োজনগুলো মনে করছি সেগুলো নির্দিষ্ট চ্যানেলে সচিব মহোদয় বা উপদেষ্টা মহোদয়ের কাছে পৌঁছাতে পারছি, এবং আমরা দেখছি যে মন্ত্রণালয়গুলোতে এগুলো আপনার অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে তারা এই ব্যাপারে কাজ করছেন। আমি একটা বিষয় যদি একটু জানতে চাই, যেহেতু আসলে আমার মূল জানার বিষয় আপনাদের কাছে, যে বিনিয়োগের পরিবেশ ফিরলো কিনা এবং কর্মসংস্থান সৃষ্টির যে সুযোগ, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি ফেরার মধ্য দিয়েই যে সুযোগ তৈরি হবে, আপনি নতুন কি কোনো ব্যবসায়ের মধ্যে শুরু করার কোনো পরিকল্পনা বা সম্ভাবনা যদি আমি জানতে চাই আপনার কাছে, যে আপনি নিজে কোনো নতুন ব্যবসা উদ্যোগ গ্রহণ করবেন কিনা, অথবা আপনি যে চেম্বারে আছেন সেখানে আসলে চীনা কোনো বড় বিনিয়োগকারী এই মুহূর্তে বাংলাদেশে আসার মতো পরিবেশ আছে কিনা? দেখুন, একজন প্রথম প্রশ্নটা থেকে যাই যে আমি বড় বিনিয়োগে যাব কিনা। বড় বিনিয়োগটা আসলে ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরসের উপরে, যে কথাগুলো আমরা বলছি। আমরা দেখছি যে এই গ্র্যাজুয়ালি এই ব্যাপারগুলো ইমপ্রুভ করছে, কারণ আমাদের ল অ্যান্ড অর্ডার একেবারে আপনার খুব খারাপ পর্যায়ে ছিল। তার তুলনায় আমরা দেখছি যে প্রতি মাসে একটু একটু করে আমরা প্রোগ্রেস করছি। এটা আমার জন্য একটা বড় কনসার্নিং ফ্যাক্টর। আমরা দেখতে পাচ্ছি যে গত মাসের তুলনায় আপনার এই মাসগুলোতে আমাদের অর্ডার্সগুলো তুলনামূলকভাবে কিছু কিছু সেক্টরে বাড়ছে। তো সেইটা যদি এই ধারায় থাকে এবং সেগুলোকে ফুলফিল করার জন্য অবশ্যই আমাদেরকে বিনিয়োগে যেতে হবে। এখন আসি যে চীনা বিনিয়োগের কথা। আমি গত সপ্তাহেই চীনে ছিলাম এবং আপনার একটা বেশ বড় অর্গানাইজেশনের সাথে আমাদের বেশ কিছু এগ্রিমেন্ট হলো, এবং যেখানে যে ইনভেস্টর ক্লাস্টার ছিল তারা আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন রেখেছেন, এবং সেই প্রশ্ন এবং সেই সূচকগুলোর আমরা প্রিপেয়ার করছি। তবে তাদের দিক থেকে যেই আশাটা দেয়া হয়েছে যে বেশ কিছু ফ্যাক্টরস আছে। এক হলো যে আমাদের কাগজপত্রের জটিলতাটাকে যদি আমরা কমিয়ে আনতে পারি, এবং আমাদের ল অ্যান্ড অর্ডারের ব্যাপারে, কারণ চীন যতগুলো দেশে বিনিয়োগ করে তার ওয়ান অফ দ্য মেইন কনসার্ন থাকে হচ্ছে যে তার ল অ্যান্ড অর্ডারটা কী। দ্বিতীয় হচ্ছে যে তার রিপেট্রিয়েশনের জায়গায় সে কতটুকু নিশ্চিত থাকছে, সে যে এখানে আসবে একজন বিনিয়োগকারী এবং তার বিনিয়োগ কতটুকু সুরক্ষিত থাকছে। তো এই সব ফ্যাক্টরসগুলোকে যদি আমরা পজিটিভলি তাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারি, এবং আপনি দেখবেন যে আমাদের ইকোনমিতে এখন এই কারেন্ট সিচুয়েশন যদি আপনি কনসিডার করেন, আপনি যদি প্রাইভেট সেক্টর দেখেন অথবা যদি আপনি ব্যবসাতে যান, তাহলে দেখবেন যে এখন যেই বিনিয়োগকারী দেশ বা বিনিয়োগকারী সংস্থা তার সিংহভাগই কিন্তু চীন থেকে আসছে। তো
যেটা হচ্ছে যে গত জুলাই থেকেই অনেকগুলো বিনিয়োগকারীদের সাথে আমাদের কথাবার্তা চলছে, এবং যেটার ধারাবাহিকতায় আমি এই আপনার মাত্র কুমেন থেকে ফিরলাম, আবারও যাচ্ছি বিনিয়োগকারীদের একটা বড় সম্মেলনে। তো সেখানেও আমরা যদি যথাযথভাবে বাংলাদেশের সূচকগুলোকে প্রেজেন্ট করতে পারি, কেন না, এবং যেই কথাটা এই উদ্যোগগুলো আসা জায়গা নিয়ে আল মামুন মৃধা আপনার কাছে আবারও আসবো। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনার কাছে একটু জানতে চাই, আপনি এর আগেও যেমনটা বলছিলেন যে বিনিয়োগ একটি দীর্ঘমেয়াদী বিষয়, সহসাই সেটি আসবে না, সেটিই বাস্তবতা। কিন্তু এই প্রক্রিয়াটিকে দ্রুততম করতে দীর্ঘ সময় ধরে যাতে বিনিয়োগটি ধরে রাখা যায়, সাস্টেইনেবল বিনিয়োগের ক্ষেত্রে কতকগুলো সংস্কার তো নিশ্চয়ই জরুরি, যেমন আমাদের কর কাঠামোর ক্ষেত্রে। তো আপনার কাছে একটু জানতে চাই আসলে সেই মৌলিক জায়গাগুলোতে কতটুকু পরিবর্তন দেখছেন, বা কোন কোন জায়গায় আসলে এখন খুব দৃশ্যমান উদ্যোগ নেয়ার পরামর্শ আপনি সরকারকে দেবেন? হ্যাঁ, অবশ্যই আমি বলবো যে দেখুন, বিনিয়োগের যে দীর্ঘমেয়াদী যে পরিবেশ, যার মাধ্যমে আমরা মধ্যম থেকে দীর্ঘমেয়াদে বিনিয়োগ এনে সেটা আমাদের দেশে রাখতে পারবো, সেই বিনিয়োগকে প্রোডাক্টিভ করার জন্য কতগুলো ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। সেটাখানে থাকে একটা ব্যবসা আপনি কত তাড়াতাড়ি শুরু করতে পারবেন, সেখানে থাকবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সেখানে থাকবে অবকাঠামো সুবিধা পাওয়া যাবে কিনা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাওয়া যাবে কিনা, সেখানে থাকবে কাস্টমস ক্লিয়ারেন্সের সময় আপনাকে কোনো অযথা হয়রানির শিকার হতে হবে কিনা। বিদেশি বিনিয়োগ ক্ষেত্রে আরও দুটো জিনিস লাগে। একটি হচ্ছে যে ইনভেস্টমেন্ট মানে হচ্ছে সেখানে ডিসপিউট তৈরি হতে পারে, সরকারের কোনো একটা মন্ত্রণালয়ের সঙ্গে বিরোধ তৈরি হতে পারে, অন্য যে কোনো স্টেক হোল্ডারদের সঙ্গে বিরোধ তৈরি হতে পারে। তাহলে সেই বিরোধ তৈরি হলে সেই বিরোধ নিষ্পত্তি করার জন্যে আমাদের আইন কাঠামো ফেয়ার সিস্টেম আছে কিনা, সেটা বিদেশি বিনিয়োগকারীরা দেখতে চায়। আরেকটি মেধাভাই বলেছেন যে বিনিয়োগকারীরা তারা চায় যে তারা তাদের প্রফিট করে দেশ থেকে নিয়ে যেতে পারবে কিনা। তো এই সবগুলোর সঙ্গে অন্যান্য নীতিগুলার একটা নিবিড় সম্পর্ক থাকে। যেমন ধরুন, আমার যদি রিজার্ভ যদি খুব দুর্বল থাকে, বিনিয়োগকারীরা মনে করতে পারে যে বাংলাদেশে বিনিয়োগ করলে সেই বিনিয়োগ তো আমি নিয়ে যেতে পারবো না টাইমলি, হয়তো বা একটা ভয় থাকে। তো সেই আসার কথা হচ্ছে, দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজ হচ্ছে, প্রত্যেকটা জায়গায় কাজ হচ্ছে। আপনি বলেন ট্যারিফ রেশনালাইজেশন থেকে আরম্ভ করে ট্যাক্স, এগুলো নিয়ে কিন্তু এখন সংস্কার চিন্তাভাবনা করা হচ্ছে। কোন সংস্কারগুলোকে প্রায়োরিটি দেওয়া হবে সেটা নিয়ে কাজ করা হচ্ছে। আপনি জানেন যে সবগুলো সংস্কার কমিশনের মোটামুটি 90 দিন করে সময় দেওয়া হয়েছে তাদের সুপারিশগুলোকে চূড়ান্ত করার জন্য। যথেষ্ট পরিমাণে কিন্তু কনসালটেশন করা হচ্ছে। আপনি যদি দেখেন যে পরিমাণে পাবলিক কনসালটেশন হচ্ছে, এবং সেখানে মানুষজন যে তারা অত্যন্ত ক্যান্ডিডলি ফ্র্যাঙ্কলি তাদের যে ওপিনিয়ন সাজেশনস দিচ্ছেন, আমার কাছে মনে হয় যে সেখান থেকে আমরা ভালো ভালো সুপারিশগুলো কিন্তু বের করে নিয়ে আসতে পারবো। কিন্তু বাংলাদেশে যেটা একটা সমস্যা, আমরা সবসময় ইমপ্লিমেন্টেশনে কিন্তু অত্যন্ত দুর্বল। এই ইমপ্লিমেন্টেশনে দুর্বল হওয়া মানেই হচ্ছে যে ওই কাজগুলোকে নীতি থাকার পরে আমরা বাস্তবায়ন করতে পারি না। কাজে সেই চ্যালেঞ্জগুলো কিন্তু আমাদের মোকাবেলা করতে হবে। এই ক্ষেত্রে আমি একটি জিনিস আমি বলতে চাই, এটা সুপারিশ, হ্যাঁ, আপনার প্রোগ্রামে এসে এই সুপারিশ আমি করতে চাই। আমরা যে সংস্কারগুলোর কথা বলছি, এই সংস্কারগুলোর সঙ্গে আমার কাছে মনে হয় যে নাগরিক সমাজ, রাজনৈতিক দল যারা আছেন, যারা ভবিষ্যতে ক্ষমতায় আসতে চান বা আসার সম্ভাবনা রাখেন, তাদের সবাইকে কিন্তু নিবিড়ভাবে সংযুক্ত হতে হবে। তাদেরকে বুঝতে হবে এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, এটা কোনো একটি দলের সংস্কারের কথা না, এটা বাংলাদেশ আগামী 20 বছর 50 বছর কোথায় যাবে সেই দিনগুলো পরে, সেই ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। কাজে তাদেরও কিন্তু কমিটমেন্টের দরকার আছে। অনেকেই কিন্তু দীর্ঘদিন একটি দল ক্ষমতায় ছিল এবং তারা যেনতেনভাবে সরকার চালিয়েছে। সরকারের বাইরে যেসব রাজনৈতিক স্টেক হোল্ডার্স আছেন, তারা কিন্তু অনেক ইস্যুজও এখন কিন্তু তারা বোঝেন না। মিনিস্ট্রি কীভাবে চলে, কমপ্লিকেটেড ইস্যুসগুলো কী, নেগোসিয়েশন করলে কোন জায়গাগুলোতে হাত দিতে হয়, এগুলো কিন্তু তাদের বুঝতে হবে। যদি তারা বুঝতে না পারেন, তাহলে কিন্তু তারা ওই সংস্কারগুলোকে কিন্তু ওন করতে পারবেন না। হ্যাঁ, আবার একটু দেখেন, যে কোনো সরকারি যে ক্ষমতা থাকে, যে পৃথিবীর যে কোনো দেশের যে কোনো সরকার, তারা ক্ষমতায় থাকা মানেই হচ্ছে আস্তে আস্তে কিন্তু তাদের পপুলারিটি কিন্তু কমতে পারে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই। তাহলে যদি এরকম হয়, এই সরকারের ক্ষেত্রে তাই অনেক জায়গায় অনেক সমালোচনা হবে, অলরেডি হয়তো শুরু হয়েছে। এখন যদি এমন হয়, সেই সমালোচনার ভিড়ে আমরা যদি একটা সময় বলা শুরু করি না এই সংস্কারগুলো তো এই সরকারের ছিল, অন্য সরকার আসলে অন্যভাবে চিন্তা করবে, তাহলে কিন্তু বাংলাদেশ আরও একবার পিছিয়ে যাবে। মনে রাখতে হবে, আমরা তর্ক বিতর্ক করতে পারি, সংস্কার করার ক্ষেত্রে একটা বহুদলীয় সার্বজনীন একটা ঐক্যমতে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে আর কি। যদি থাকে, আমার কাছে মনে হয় যে ইমপ্লিমেন্টেশনটা করাটা সহজ। আপনার কাছে আবারও আসবো জনাব আল মামুন মৃধা।
আপনার কাছে একটি প্রশ্ন রেখে আবার আরেকটি বিরতিতে যেতে হবে, সময় এসেছে, কিন্তু যে প্রশ্নটি অবশ্যই আপনার কাছে জানতে চাই, বিরতির পর ফিরে এসে আপনার কাছে জানবো, এই যে আপনারা দেশের বাইরে যাচ্ছেন, বিভিন্ন বিনিয়োগকারীদের সাথে বসছেন, কথা বলছেন, নতুন এই পরিবর্তিত পরিস্থিতিগুলো এবং এই যে সংস্কারগুলো হচ্ছে, পলিসিগুলো পরিবর্তনের একটা আভাস আমরা পাচ্ছি, বিদেশি বিনিয়োগকারীরা এটিকে কিভাবে দেখে বা তাদের দিক থেকে কীরকম সাড়া আপনারা পাচ্ছেন, সেই বিষয়টি নিয়ে একটু জানবো, কিন্তু তার আগে একটা বিরতি নিতে চাই। দর্শক, আপনারা দেখছেন অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার অর্থনীতির সংলাপে। আজকের বিষয় বিনিয়োগের পরিবেশ ফিরল কি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সেক্রেটারি জেনারেল আল মামুন মৃধা এবং আছেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট র্যাপিডের চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক। আপনাদের দুজনকেই আবারও স্বাগত। বিরতির আগে যেমনটা জানতে চাচ্ছিলাম আল মামুন মৃধা আপনার কাছে, আপনারা এই যে দেশে বিদেশে যাচ্ছেন, বিনিয়োগকারীদের সাথে কথা বলছেন, বাংলাদেশের এই মুহূর্তে যে সংস্কার পদক্ষেপগুলো, সেগুলো নিয়ে আসলে এই বিদেশি বিনিয়োগকারীদের ভাবনাটা কি, সেটি একটু জানতে চাই আপনার কাছে। দেখুন, তারা খুব ক্লোজলি ওয়াচ করছে জিনিসগুলো এবং আশা করছে যে আমাদের যে রিফরমেশনটা হবে সেটার তো এখনও সময় হয়ে, মানে আমরা যে 90 দিনের সময় দিয়েছি এবং রিফরমেশনের যে প্রস্তাবগুলো সেগুলো তো এখনও আসলে পাবলিকলি আসেনি। তো এই ব্যাপারটা তারা খুব ক্লোজ নজরদারিতে রেখেছে। যে ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে যে একজন বিনিয়োগকারীর জন্য সারা পৃথিবীর খোলা, উনি যে কোনো দেশেই বিনিয়োগ করতে পারেন। উনি বাংলাদেশে কেন বিনিয়োগ করবেন, আমি উনাকে বাংলাদেশ পর্যন্ত কেন বিনিয়োগ করতে আপনার উৎসাহিত করতে পারবো, তার পিছনে বেশ কিছু ফ্যাক্টরস আছে। আপনাকে আশেপাশের দেশগুলোতে যে রকমের বিনিয়োগের সুযোগ দেয়া হচ্ছে এবং তার আউটপুট আপনি যা পাচ্ছেন, বাংলাদেশে যখন আপনি পলিসি করবেন তখন সেটাকে মাথায় রেখেই আপনাকে করতে হবে। উনি এই বিনিয়োগটা নিয়ে কেন ভিয়েতনাম যাবেন না, কেন ইন্ডিয়া যাবেন না, বা থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস যাবেন না, সেটা আপনার ওনাকে প্রিচ করতে হবে। আজকে পর্যন্ত আমরা প্রাইভেট সেক্টরে যেই বিনিয়োগকারীগুলো চীন থেকে এসছে দেখেছি, তার সিংহভাগই কিন্তু আমাদের ব্যক্তিগত সম্পর্কের কারণে এসেছে। আমরা বিনিয়োগকারী যে সংস্থাগুলো আছে তাদেরকে সাথে নিয়ে অল্প কিছু প্রোগ্রামে চেষ্টা করেছিলাম তাদেরকে বোঝাতে একটা সময়, তারপরে আসলে দেখিনি যে প্রোঅ্যাক্টিভ হয়ে বিডা এই ধরনের কোনো উদ্যোগ নিয়েছে। বেশ আপনার জুলাইতে একটা প্রোগ্রাম হলো, যখন সরকারি সংস্থাগুলো সেখানে আপনার মনোনিবেশ করে এবং তারা কনফার্ম করে এই ব্যাপারগুলো, তখন কিন্তু একটা বিদেশি বিনিয়োগকারীর জন্য আস্থার জায়গাটা অনেক বাড়ে। আমরা ব্যবসায়ী হিসাবে এই জিনিসগুলো বলতে পারি, কিন্তু সরকার এটাকে ইনডোর্স করতে হবে। তো এটা একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত, আমাদের যে রিফরমেশনসগুলো হচ্ছে সেটা যে শুধুমাত্র আপনার বিনিয়োগের রিফরমেশনস হচ্ছে, ব্যাপারটা এরকম না। এখানে প্রত্যেকটা ব্যাপার একটা ডটের সাথে আরেকটা ডট আপনার কানেক্টেড। আমাদের এখানে আপনার পূর্ববর্তী যারা বিনিয়োগকারী আছেন তাদের ভাষ্যটা কি, তারা কতটুকু পুনর্বিনিয়োগ করছেন এবং সেটার আউটপুটগুলো কি, সেই ব্যাপারগুলো সম্পর্কে তারা খুব ভালোভাবে খোঁজখবর নেন। আমাদের ব্যাংকিং সেক্টরে যেই ব্যাপারগুলো হয়ে গেছে, একটা সময় দেখতে পেরেছি আমরা যে $10,000, $20,000 এলসিও আপনার আমরা অনার করতে পারছিল না ব্যাংকগুলো, সেটা এখন কি পর্যায়ে আছে। আমার আগামী 5 বছর বাংলাদেশ কোন রাস্তায় হাঁটবে, তার পলিটিক্যাল ভিউজটা কি, মোশনটা কি, এবং সে প্রায়োরিটি সেক্টরসগুলো কোনগুলো নির্দিষ্ট করছে, সেগুলো একটা বিনিয়োগকারীদের আছে। সো অনেকগুলো ফ্যাক্টরস বিবেচনায় আমি যেটা বলবো যে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশকে খুব ক্লোজলি ওয়াচ করছে বর্তমানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুর রাজ্জাক। আপনাকে দিয়ে শেষ করতে চাই আমাদের এই আজকের আলোচনা। খুব বেশি আশা নিশ্চয়ই সহসাই আমরা দেখছি না, কিন্তু দূরে একটা সুন্দর ভবিষ্যৎ হয়তো অপেক্ষা করবে আমাদের জন্য। সেই জায়গা থেকে একটু জানতে চাই যে সংখ্যাগুলো বা যে বিষয়গুলো বিনিয়োগকারীরা দেখছেন বলে আল মামুন মৃধা জানালেন, আমরা সেই জায়গায় আসলে একটা ভালো চিত্র দিতে পারছি কিনা বা কি করা উচিত, সেই পরামর্শ জেনেই আজকে আলোচনাটা শেষ করব। জি, আপনাকে আমি ধন্যবাদ যে আমাকে এই প্রশ্নটা করার জন্য, বিকজ হয়তো এতক্ষণ আমি খালি ক্রাইসিস ফেস করতে বাংলাদেশকে কি করতে হচ্ছে সেগুলো বলছিলাম। দেখুন, আমাদের সম্ভাবনা কিন্তু আমি বলবো অপরিসীম। বাংলাদেশের যে স্ট্রেংথ,
এটা যদি আমরা ঠিক করে কাজে লাগাতে পারি আমাদের অর্থনীতি কিন্তু আরও বড় হবে, সমৃদ্ধ হবে। আমি দেখেছি গত কয়েকদিনে চাইনিজ ইনভেস্টররা যে পরিমাণ কোয়ারি করেছেন যে কোন সেক্টরে ইনভেস্টমেন্ট করা যাবে, কি সুবিধা আছে বাংলাদেশে, এই সুবিধাটা থাকবে কি না, এইটা অত্যন্ত আমি বলবো যে চমৎকার একটা সম্ভাবনা আমাদেরকে দেখা দিচ্ছে। এটার সঙ্গে যোগ হচ্ছে দেখুন বাংলাদেশে আমাদের একটা ম্যানুফ্যাকচারিং কালচার আছে, এখানে লার্জ স্কেল প্রোডাকশন ইন্ডাস্ট্রি চলে, অপারেট করে, হাজার হাজার শ্রমিক কাজ করে। এত চমৎকার সিগন্যাল বিশ্বে কিন্তু চায়নায় আছে, ভিয়েতনামে আছে, আমরাও কিন্তু একটা শক্তিশালী দেশ সেদিক থেকে চিন্তা করলে। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ইলেকশনের পরে নতুন যে সিস্টেম আসবে তাতে চীনা ব্যবসায়ীরা ওনারা খানিকটা উদ্বিগ্ন, তারা তাদের ইনভেস্টমেন্ট বিভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অবশ্যই ভিয়েতনাম, ইন্দোনেশিয়া তাদের প্রায়োরিটি লিস্টে আছে, তারা মনে করছেন বাংলাদেশে একটা উপযুক্ত গন্তব্য হতে পারে, কাজে সেদিক থেকে কিন্তু আমাদের একটা সম্ভাবনা আছে। বিদেশি বিনিয়োগকারীরা অলরেডি খেয়াল করেছেন বাংলাদেশের অর্থনীতিতে আমি যেটাকে বলি পলিসি ক্রেডিবিলিটি, মানে যখন যে পলিসিটা নিতে হবে এবং যতখানি শক্তভাবে নিতে হবে, আমার কাছে মনে হয় যে গত 20 বছরের মধ্যে আমি হয়তো প্রথমবারের মধ্যে দেখছি যে পলিসি ক্রেডিবিলিটি আছে। ইন্টারেস্ট রেট পেইনফুল, আমাদের গভর্নর সাহেব বলছেন যে পেইনফুল হওয়া সত্ত্বেও এটা না নিলে আমাদের সংস্কার কার্যক্রম এটা শেষ হবে না। সুতরাং আমি বলবো এটা অনেক সম্ভাবনার দেশ এবং আমরা মনে করি যে যদি সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীল অবস্থা ফিরে আসে, অল্প দিনের মধ্যে দেশি বিনিয়োগ জোর মাত্রায় শুরু হবে এবং এটার সঙ্গে আমরা অবশ্যই বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে পারবো আর কি। কাজে আমি মনে করি সম্ভাবনা প্রচুর, আমাদেরকে খালি মনোনিবেশ করতে হবে। এই অপরচুনিটি এখন যেটা আছে সংস্কার করার, সেটা যেন আমাদের জন্য হারানোর সুযোগ না হয়ে যায় সেটি, এবং এই কাঙ্ক্ষিত যে সংস্কার সেটি যাতে তার মূল লক্ষ্যে পৌঁছে যায় এবং একই সাথে বিনিয়োগের পরিবেশটাও যাতে আরও চাঙ্গা হয়, কর্মসংস্থানও যেন অনেক বাড়ে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিতে হবে। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের অর্থনীতি সংলাপে। ফিরবো আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা। ধন্যবাদ।